আসসালামু আলাইকুম। আজকে আমরা কোষ বিভাজনের কাল আমরা কোষ বিভাজনের শুধুমাত্র অ্যামাটোসিস নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা মাইটোসিস নিয়ে আলোচনা করব। তো চলুন সময় নষ্ট না করে আমরা ক্লাসের দিকে এগোই। দেখেন, আশা করি স্লাইড দেখা যাচ্ছে। দেখেন, বলা আছে কোষ চক্র। কোষ চক্র। এখন আমাকে জানতে হবে কোষ চক্রটা কি। কোষ চক্র হচ্ছে সেল সাইকেল, অর্থাৎ চক্রাকারে আমাদের ৩টা দশা সম্পন্ন হবে। এই ৩টা দশাতে কোষের প্রস্তুতি নেওয়া হবে। এই কোষের প্রস্তুতি দশাটাকে বলা হয় ইন্টারফেস। তাহলে কোষ চক্র ২টা ভাবে বিভক্ত হবে। একটা হচ্ছে ইন্টারফেস, একটা হচ্ছে আমাদের মাইটোফেস বা মাইটোটিক ফেস, যেটাকে বলা হয় এম ফেস। আচ্ছা, দেখো, কোষ চক্রটা হচ্ছে কি, চক্র মানে কি, চক্রাকারে ঘোরানো। দেখো, চক্র মানে কি, এই যেভাবে চক্রাকারে ঘোরা, তেমনই কোষ চক্রটা আমাদের এভাবে চক্রাকারে ঘুরবে। কেন ঘুরবে? কোষটাকে প্রস্তুতির প্রয়োজন আছে। সাপোজ আমি এই কোষ চক্রে পড়ার আগে একটা ছোট একটা গল্প বলবো। সেটা হচ্ছে কি, সাপোজ ধরো তুমি ধরো সেনাবাহিনীর চাকরি করবো। কার চাকরি করবো? ধরো বাহিনীর চাকরি করবো, বাহিনীর জব করবো। বাহিনীর জব করতে গেলে শুরুতে তোমাকে কি করতে হবে? ধরো কাগজ দিয়ে অ্যাপ্লাই করতে হবে। কাগজপত্র দিয়ে অ্যাপ্লাই করার পর যখন তুমি মাঠ করতে যাবে, তখন মাঠে ঢুকতেই প্রথমে দেখবে, ধরো এখানে দাঁড়া থেকে একদল দেখবে যে তোমার কাগজপত্র ঠিক আছে কিনা। যদি তোমার কাগজপত্র ঠিক থাকে, তাহলে কি করবে? তোমাকে পরবর্তী ধাপে পাঠিয়ে দিবে। এটা হচ্ছে পরবর্তী ধাপ। এই পরবর্তী ধাপে আসে তোমাকে কি করবে? তোমার হয়তো বা বুকের ফিট দেখা হবে বা ওয়েট দেখা হবে, ইত্যাদি ইত্যাদি দেখা হবে। এইখানে যদি তুমি ফিট থাকো, তাহলে কি করা হবে? তোমাকে পরবর্তী ধাপে পাঠিয়ে দেওয়া হবে। এই পরবর্তী ধাপে আসার পর সাপোজ তোমার মেডিকেল করা হবে। মেডিকেল বোঝো তো, মানে মেডিকেল রিপোর্ট টিপোর্ট দেখা হবে। যখন এটা সাকসেস হয়ে যাবে, তখন কি হবে? তখন তোমার জবটা দেওয়া হবে না? যখন জব দেওয়া হবে, তখন আমাদের কি শুরু হবে? ট্রেনিং শুরু হবে না? ট্রেনিং শুরু হবে কিনা? এই ট্রেনিং করার পর আমরা কি করবো? মাঠে কাজ করবো না? এখন কথা হচ্ছে, কেন এগুলো বললাম? এগুলো এই জন্য বললাম, কোর্স চক্রটা হচ্ছে কি, আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। মানে এই যে আমরা মাঠে জব করার আগে আমাদের যত ট্রেনিং আছে, তারপর যত প্রস্তুতি আছে, সবগুলো আমাদের বলা যায় যে ইন্টারফেস। সবগুলো কি বলা হয়? ইন্টারফেস। দেখো, কোষ চক্র দুই ভাবে বিভক্ত। একটা হচ্ছে আমাদের ইন্টারফেস, আর একটা হচ্ছে আমাদের মাইটোটিক ফেজ, যেটাকে বলা হচ্ছে এম ফেজ। কি বলা হচ্ছে? এম ফেজ। এখন দেখো, ইন্টারফেসটা আসলে কি। কোষ বিভাজিত হয় না, কিন্তু বিভাজনের পূর্ব প্রস্তুতি নেয়। কোষ কি হয় না? বিভাজিত হয় না। মানে ইন্টারফেস দশা যেটা আছে, এই ইন্টারফেস দশায় কিন্তু কোষ কি হবে না? ইন্টারফেস দশায় কোষ কখনো বিভাজিত হবে না। একটু দাঁড়াও। হুম, এখানে আছে, দেখো। আমি আর একবার যদি সুন্দরভাবে বলে দেই, এই যে এখানে এসে দিলাম, দেখো। হ্যাঁ। তাহলে দেখো, ইন্টারফেস দশাটা আসলে কি। ইন্টারফেস দশা হচ্ছে, এই ইন্টারফেস দশায় কিন্তু কোষ বিভাজন হবে না। কি হবে? জাস্ট প্রস্তুতি নেবে। কে প্রস্তুতি নেবে? কোষ প্রস্তুতি নেবে। দেখো, প্রস্তুতি নেবে। যেমন দেখো, মাঠে কাজ করা আলাদা বিষয়। মাঠে কাজ করার আগে আমাদের প্রস্তুতি নিতে হবে। তাহলে এই যে দেখো, কাগজপাতি দেখা, তারপর আমাদের ওয়েট দেখা, আমাদের মেডিকেল সায়েন্স করা, সব কিছু যে ট্রাই করলাম, এটা হচ্ছে আমাদের ইন্টারফেস। আর পরবর্তীতে আমরা যে মাঠে কাজ করবে, এটা হচ্ছে আমাদের মাইটোটিক ফেজ। দেখো, বিভাজন দশা, যেটা মাতৃকোষ থেকে আবদ্ধ কোষে পরিণত হয়। বুঝতে পারছো কি ইন্টারফেস কি এবং মাইটোটিক ফেজ কি? এখন কথা হচ্ছে, ইন্টারফেসে কয়টা ধাপ আছে বা কয়টা দশা আছে। দেখো, ইন্টারফেসের দশা আছে টোটাল 3টা। একটা হচ্ছে জি অন দশা, একটা এস দশা, একটা আমাদের জি টু দশা। প্রথম হবে আমাদের জি অন, তারপর হবে এস, তারপর হবে জি টু। এখন কথা হচ্ছে, ভাইয়া জি অনটা আসলে কি? জি অনকে বলা হয় গ্যাপ অন ফেজ, গ্যাপ অন ফেজ। এস কে বলা হয় সিনথেসিস, সিনথেসিস। জি টু কে বলা হয় গ্যাপ, জি টু কে বলা হচ্ছে গ্যাপ টু ফেজ। একটু ডিস্টার্ব হয়ে গেল, সরি। দেখো, জিটুকে বলা হয় হচ্ছে আমাদের, সরি দুঃখিত। দেখো, জিটুকে আমরা কি বলবো? জিটুকে বলতেছি আমরা গ্যাপ টু ফেজ। দেখো, জিটুকে বলা হচ্ছে কি, গ্যাপ টু ফেজ, গ্যাপ টু ফেজ। এরপরে দেখো, তাহলে বলো তো আমাকে, ইন্টারফেস কয়টা দশে বিভক্ত? 3টা দশে বিভক্ত। কি কি? একটা হচ্ছে আমাদের গ্যাপ অন, একটা
সিনথেসিস, আরেকটা হচ্ছে আমাদের গ্যাপ টু। এরপরে দেখো মাইটোটিক, যেটাকে বলা এম ফেজ। এই এম ফেজ যেটা আছে, এম ফেজ আবার দুইভাবে বিভক্ত, কারণ আমি তোমাদের বলাই দিছিলাম ক্যারিওকাইনেসিস আর হচ্ছে আমাদের সাইটোকাইনেসিস। এখন ক্যারিওকাইনেসিস কি, তোমরা প্লিজ যারা কালকের ক্লাসটা করো না অবশ্যই ক্লাসটা করে নিবা। আমার পেজে দেওয়া আছে মাত্র 20 মিনিটের ক্লাস। ক্লাসটা যদি তুমি 1.5x তেও করো, তোমার বড় যে কত লাগবে, 12 থেকে 13 মিনিট লাগবে। প্লিজ ভাই ক্লাসটা করে নিও। ক্যারিওকাইনেসিস, তাহলে ক্যারি থেকে ক্যারিয়ন, ক্যারিয়ন শব্দ থেকে নিউক্লিয়াস, কাইনেসিস শব্দ থেকে বিভাজন, তার মানে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজন কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। আচ্ছা, এরপর আসো, এরপর আছে কিসের বিভাজন আমাদের? এরপর আছে সাইটোকাইনেসিস। তাহলে আমি বলছিলাম কি, সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এখন কথা হচ্ছে মাইটোসিস যে পর্যায়টা আছে, যেটা এই পর্যায়ে আমাদের কার উপর ভিত্তি করে কোষগুলো বিভাজিত হবে? অবশ্যই নিউক্লিয়াসের উপর ভিত্তি করে না। দেখো এই বলো নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কিনা? এই যে অবশ্যই কার উপর ভিত্তি করে হবে? নিউক্লিয়াসের উপর ভিত্তি করে হবে। তাহলে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ বিভাজন কত প্রকার? 5 প্রকার। একটা হচ্ছে আমাদের প্রোফেজ, একটা হচ্ছে আমাদের প্রোমেটাফেজ। দেখো প্রোফেজ, প্রোমেটাফেজ, এরপর আছে আমাদের মেটাফেজ, এরপর আছে এনাফেজ, এরপর আছে টেলোফেজ। বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে আমাদের ইন্টারফেস যেটা আছে, এই যে ইন্টারফেস, এই ইন্টারফেজের আমরা এই 3টা দশা একটু ভালোভাবে দেখবো। চলো নেক্সট চলে যাওয়া যাক। দেখো এই যে যেটা দেখতেছি আমরা, এই যে চিত্র, এটা হচ্ছে আমাদের কোষ চক্রের চিত্র। দেখো শুরু হয়েছে কোথায় থেকে? এই যে জিয়ন, জিয়ন থেকে শুরু হবে। জিয়নে একটা কোষ আসবে, সাপোজ এইখানে একটা কোষ আসলো। কোষ এসে জিয়নকে বলবে যে আমি বিভাজিত করতে চাই। কি করতে চাই? আমি বিভাজন করতে চাই। তখন জিয়ন এই কোষটাকে দেখবে, জাস্টিফাই করবে যে হ্যাঁ একে দ্বারা কি বিভাজন সম্ভব কিনা। যদি আসলে এই যে দেখো, যদি আসলে বিভাজন সম্ভব হইতো, যদি আসলে বিভাজন সম্ভব হয়, তাহলে কি করবে? জিয়ন পরবর্তীতে এস দশায় পাঠিয়ে দিবে। কোন দশায় পাঠিয়ে দিবে? এস। কিন্তু কথা হচ্ছে সব কোষই কি বিভাজিত হতে পারে? পারে না। যেমন ধরো একটা কোষ আসছিল, এই কোষটা বলল, এই যে এই কোষটা বললো যে আমি বিভাজিত হতে চাই। আমি কি হতে চাই? বিভাজিত হতে চাই। কিন্তু জিয়ন দেখলো যে এই কোষটা তো বিভাজন সম্ভব না। দেখো এই যে বিভাজন সম্ভব নয়, কিন্তু কি করে দেওয়া হয়েছে? দেখো তো বের করে দেওয়া হয়েছে না? এই যে দেখো কোষটাকে বের করে দেয়। কোথায় দেওয়া আছে? G0, মানে G0-তে সেল সাইকেল অ্যারেস্ট। সেল সাইকেল কি? অ্যারেস্ট। অ্যারেস্ট মানে কি? তাকে ধরে ফেলছে। কেন ধরে ফেলছে? কারণ সেটা তো বিভাজিত হতে পারবে না। বুঝতে পারছেন কি? মানে জিওনে একটা কোষ যাবে, জিওনে কোষটা যাওয়ার পরে কোষ বলবে যে আমি বিভাজিত হতে চাই। তখন ওই কোষটাকে জিওন জাস্টিফাই করে দেখবে যে তুমি বিভাজিত হতে পারবা কিনা। যদি তুমি বিভাজিত হতে পারো, তাহলে জিওন কি করবে? এই যে দেখো এই কোষটার মতো সুন্দর করে এসে পাঠিয়ে দিবে। কোথায় পাঠিয়ে দিবে? এসে। কিন্তু যদি তুমি বিভাজিত হতে না পারো বা বিভাজিত করতে না পারো, তাহলে তোমাকে কি করবে? অ্যারেস্ট করবে। কে করবে সেটা? G0। কে করবে? G0। এই যে যেমন এই কোষটা আছে। এখন কথা হচ্ছে এই কোষটা বিভাজিত হতে সক্ষম, এই জন্য এই কোষটাকে জিয়ন কি করছে? এস দশায় পাঠিয়ে দিছে। যখন এস দশায় জিয়ন পাঠায় দিবে, তখন এস কি করবে জানো? এস তখন ডিএনএ সংশ্লেষণ করবে। কি সংশ্লেষণ করবে? ডিএনএ। এই যে এই ডিএনএটা তখন আমাদের এস দশাটা এই কোষের ভিতরে প্রবেশ করাবে। তাহলে এখান থেকে আমরা এমসিকিউ পাবো যে কি ডিএনএ সংশ্লেষণ দশা কোনটি? ডিএনএ সংশ্লেষণ দশা, ডিএনএ সংশ্লেষণ দশা হচ্ছে কোন দশা? এস দশা। বাবারা বুঝতে পেরেছেন কি? আচ্ছা, এরপরে দেখেন এস দশা পার হওয়ার পর, এই এস দশায় যখন ডিএনএ সংশ্লেষণ হবে বা ডিএনএ প্রবেশ করানো হবে, তখন এই কোষটা কোথায় চলে যাবে? দেখেন এই কোষটা তখন G2-তে আসবে। এই যে G2, G2 থেকে গ্যাপ টু ফেজ। যখন G2-তে আসবে, তখন G2 আবার জাস্টিফাই করবে। দেখো দ্য সেল ডবলিং চেকস দ্য ডুপ্লিকেট ক্রোমোজোমস ফ্রম ইরোড মেকিং এনি নিডেড রিপেয়ার। অর্থাৎ যদি এইখানে বোঝানো হচ্ছে যদি কোনো প্রবলেম থাকে, কোনো কোষের যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেটাকে রিপেয়ার করা হবে। কে রিপেয়ার করবে? G2 রিপেয়ার করবে। এখন G2 যখন রিপেয়ার করবে, তো এই রিপেয়ার শেষে তখন কোষটা কোথায় চলে যাবে বলতে পারবা? তখন কোষটা চলে যাবে আমাদের এই যে মাইটোসিস, মানে কোথায় যাবে? এম ফেজে যাবে। কোথায় যাবে? এই যে এম ফেজে চলে আসবে। এখন বলো আমাকে যে তোমরা কি কোষ চক্র বুঝতে পারছো? আজান হচ্ছে, একটু আমরা ব্রেক যাব।
ঠিক আছে, ধন্যবাদ। দেখো এখন কথা হচ্ছে কোষ চক্র কি। যদি পরীক্ষা আসে যে কোষ চক্র কি, তাহলে তুমি বলতে পারবা যে সাপোজ ধরো আমি যদি বলি আমাদের ধরো আমরা যদি পিতা যখন হব, বাবা বাবা হওয়ার সক্ষমতা কখন হবে আমাদের, আমরা যদি সন্তানকে জন্ম দিই, সন্তান জন্ম দেওয়ার পরে মানে জন্ম দেয়, আমি অনেকটা বলা যায় না যে যদিও সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, তারপরে এখানে উদাহরণস্বরূপ বলছে যে সন্তান জন্ম দেওয়া হলো, তাহলে সৃষ্টি হলো, তাহলে সেই সন্তানকে বড় করার দায়িত্ব আমাদের কি না বলো? অবশ্যই আমাদের দায়িত্ব বৃদ্ধি করা। তাহলে বড় যখন করলাম, পরবর্তীতে বড় করার পর সন্তানের একটা কর্ম দিতে হবে না আমাদের? অবশ্যই দিতে হবে কিনা? তাহলে সন্তানের একটা কর্ম দিতে হবে, তাহলে এই কর্মটাকে বলতেছি আমি বিভাজন। কর্মটাকে কি বলতেছি? বিভাজন। তার মানে একটা কোষের সৃষ্টি হওয়া এবং বৃদ্ধি করা এবং বিভাজিত করা, এইটা যেই চক্রে সম্পূর্ণ হবে সেটাকে বলা হচ্ছে কোষ চক্র। কি বলা হচ্ছে? কোষ চক্র। দেখো যেমন দুইটি অংশে বিভক্ত হবে কোষ চক্র। কি কি? একটা হচ্ছে ইন্টারফেস, যেটা বলে দিলাম। ইন্টারফেসে আমাদের সময় যাবে 90 থেকে 95%, আর আমাদের এম ফেজে যাবে 5 থেকে 10%। কত পার্সেন্ট? 5 থেকে 10%। আচ্ছা, এই কোষ চক্রের প্রস্তাবক কে ছিলেন? হাওয়ার্ড ও পেল্ক। কোষ চক্রের প্রস্তাবক কে ছিলেন? হাওয়ার্ড ও পেল্ক। এটা দেখে নেবেন অবশ্যই। এবার বলেছে কোষের সংখ্যা। আচ্ছা বলেন তো আমাদের প্রাপ্তবয়স্ক দেহে কতগুলো কোষ আছে? যদিও অসংখ্য কোষ আছে, কিন্তু আমরা পড়ি আর কি 100 ট্রিলিয়ন। কতগুলো পড়ি? 100 ট্রিলিয়ন কোষ আছে। এটা মাস্ট পড়ে নেবেন। এবার বলা আছে অভ্যন্তরীণ উদ্দীপনা। এখন দেখো এখানে অভ্যন্তরীণ উদ্দীপনা আমাদের যেটাকে বলা হয় সাইক্লিন, CDK, সাইক্লিন যৌগ। এখন দেখেন জি1 থেকে এস উপপর্যায় এবং এস উপপর্যায় থেকে জি2 তে স্থানান্তরের জন্য সিডেকে অর্থাৎ সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এনজাইম এই প্রোটিনের অ্যাক্টিভেশন প্রয়োজন হয়। মানে কি? সাপোজ ধরেন এই যে এটা কি ছিল? চক্রাকারে ছিল। তাহলে এই চক্রাকারের এই যে প্রথমটা হচ্ছে আমাদের সাপোজ ধরেন G1, তারপরে এটা ধরেন আমাদের ধরেন এস, তারপরে মনে করেন এটা হচ্ছে G2, তাহলে এটা কি এম। তাহলে এইখানে একটা কোষ আসলো, এই কোষটা থেকে দেখেন এই কোষটা থেকে আবার কোথায় গেল? এসে গেল। এসে কোষটা যাওয়ার পর এস থেকে যাবে কোথায়? জি2 তে। জি2 থেকে কোথায় যাবে? এম এ যাবে। তাহলে একটা জায়গা থেকে আরেকটাকে যে আমি নিয়ে যাচ্ছি, এই যে এই জায়গাটা থেকে এই জায়গায় নিয়ে আসলাম, তারপর এখানে নিয়ে আসলাম, তাহলে এটা নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার জন্য হেল্পিং কে বা অ্যাক্টিভেশন কার প্রয়োজন? সেটা হচ্ছে আমাদের সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এনজাইম, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এনজাইম। এখন দেখেন এখানে আমাদের একটা নিউক্লিয়াস থাকবে ইন্টারফেস দশায়, যেটাকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। কি বলা হয়? বিপাকীয় নিউক্লিয়াস। আশা করি এটা বুঝতে পারছেন। কোষ চক্র ক্লিয়ার। এখন চলেন আমরা পরবর্তীতে যাব। এখন কথা হচ্ছে আমরা যে পড়ে আসলাম যে কি ক্যারিওকাইনেসিস, কি পড়ে আসছি আমরা? ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের ভিত্তিতে কোষ বিভাজন কত প্রকার? 5 প্রকার। একটু পেনটা চেঞ্জ করে নেই। আচ্ছা, এখন দেখেন ক্যারিওকাইনেসিস এর ভিত্তিতে, ক্যারিওকাইনেসিস মানে কার বিভাজন বলেন তো বাবারা? নিউক্লিয়াসের বিভাজন না, নিউক্লিয়াসের বিভাজন। এখন দেখেন এই নিউক্লিয়াসের বিভাজনের উপর ভিত্তি করে কোষ বিভাজনের প্রকার হচ্ছে আমাদের 5টা। একটা হচ্ছে প্রোফেজ, একটা আমাদের প্রোমেটাফেজ, একটা আমাদের মেটাফেজ, এরপর আছে আমাদের অ্যানাফেজ, টেলোফেজ। যেমন আছে প্রোফেজ, এরপর আছে প্রোমেটাফেজ, এরপর আছে মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আপনাদের একটা বাস্তব কথা বলি আজকে, সেটা হচ্ছে কি আসলে অ্যাকুরেট কিন্তু কোষের বিভাজন যেটা, এই কোষ বিভাজন 4টা ধাপে সম্পন্ন হয়। কোষ বিভাজন কয় ধাপে সম্পন্ন হয়? কোষ বিভাজন সম্পন্ন হয় 4টি ধাপে। কতটি ধাপে? 4টি। এই 4টি ধাপ কি কি? একটা হচ্ছে আমাদের প্রোফেজ, একটা হচ্ছে প্রোফেজ, একটা হচ্ছে আমাদের মেটাফেজ, একটা হচ্ছে আমাদের অ্যানাফেজ, আর একটা হচ্ছে আমাদের টেলোফেজ। তাহলে বলেন তো কোনটা সম্পন্ন হচ্ছে না? তাহলে প্রোফেজ সম্পূর্ণ হচ্ছে, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ হচ্ছে, কিন্তু প্রোমেটাফেজ হবে না। কেন হবে না? কারণ প্রোফেজেরই একটা মানে যুক্তকারী একটা হচ্ছে প্রোমেটাফেজ। কিন্তু আমরা আমাদের পড়াশোনা করতে হবে যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই 5টা ধাপে সম্পন্ন হয়। এখন এইগুলোর আলাদা নাম হচ্ছে, প্রোফেজের আলাদা নাম হচ্ছে আদ্য পর্যায়, এরপর আছে প্রোমেটাফেজ, এর নাম হচ্ছে প্রাক মধ্য পর্যায়, মেটাফেজ মধ্য পর্যায়, অ্যানাফেজ গতি পর্যায়, টেলোফেজ হচ্ছে অন্ত পর্যায়। আচ্ছা এখন চলেন প্রোফেজ নিয়ে আমরা একটু আলোচনা করবো। তার আগে প্রোফেজের একটু চিত্রটা আমরা দেখে নেবো। দেখেন এটা কার চিত্র? এটা হচ্ছে প্রোফেজের চিত্র। কার চিত্র? প্রোফেজের চিত্র। প্রোফেজ।
সাদা সাদা কালা কালা। দেখেন এই যে চতুর্দিকে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর। দেখেন চতুর্দিকে যেটা আছে এটা কি কোষ প্রাচীর। এরপরে এর মাঝে আমাদের কিছু তরল বস্তু থাকবে, যে তরল বস্তুগুলো আমরা কি বলতে পারি কি সাইটোপ্লাজম। কি বলতে পারি? সাইটোপ্লাজম। কোষ প্রাচীরের মাঝে অবস্থান করবে কিছু তরল ফ্লুইড, যেগুলোকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। এরপরে দেখো এই কোষ প্রাচীরের নিচে আরেকটা যে প্রাচীর পাবো আমরা বা ঝিল্লি পাবো, এটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লি। দেখো উপরেরটা কিন্তু আমাদের কি কোষ প্রাচীর, আর উপরেরটার পরে আরেকটা যে আছে ভিতরের দিকে এটাকে বলা হচ্ছে কোষ ঝিল্লি। ভালোভাবে দেখে নিবা, এটাকে বলা হচ্ছে কোষ ঝিল্লি। আচ্ছা, এই কোষ ঝিল্লির ভিতরে আমাদের প্রকোষ্ঠ অবস্থান করতেছে। এই যে দেখো মাঝখানে যেটা আছে এই যে এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। কি বলা হচ্ছে? নিউক্লিয়াস। এখন দেখেন এইটার চারপাশে কি আছে, এটার চারপাশে দেখা যাচ্ছে এই যেগুলো কিন্তু ক্রোমাটিন তন্তু, ঠিক আছে, বা ক্রোমোজোম বলা হয়। এখন দেখো এই যে ক্রোমোজোম যেটা আছে এই ক্রোমোজোমের মাঝখানে মানে সেন্টারে একটা বস্তু থাকবে যেটাকে যা বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। কি বলা হচ্ছে? সেন্ট্রো। এই যে মাঝখানে এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এই মাঝখানটাকে কি বলা হয়? সেন্ট্রোমিয়ার। আর এই যে যেগুলো আছে এই পুরোটাকে বলা হচ্ছে ক্রোমোজোম। কি বলা হচ্ছে? ক্রোমোজোম। আশা করি চিত্রটা থেকে বুঝতে পারছেন। এখন চলো আমরা আলোচনায় যাব। প্রোফেজ। প্রোফেজের বৈশিষ্ট্য দেখেন। দেখেন প্রথমে বলা আছে মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়, সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়ের নাম কি? প্রোফেজ। কেন? কারণ এখানে সময় বেশি নেবে। কি নেবে? সময় বেশি নেবে। এরপর দেখেন জল বিয়োজন হবে। বলে দেওয়া থাকবে যে নিচের কোন ধাপে জল বিয়োজন হবে। জল বিয়োজন হবে কোন ধাপে? প্রোফেজে। এখন কথা হচ্ছে যখন জল বিয়োজন হবে তাহলে কোনো একটা পাত্রের ভিতরে সাপোজ ধরেন আমি এই যে একটা পাত্র নিলাম। কি নিলাম? একটা কই গেল? একটা পাত্র নিলাম। তাহলে এই পাত্রের ভিতরে আমি পানি রাখলাম। পানি রাখার পরে এখানে আরো কিছু রাখলাম। তো যখন এই পাত্রের ভিতর থেকে পানি বের হয়ে যাবে, পানি যখন বের হয়ে যাবে তখন এর ভিতরের যে বস্তুগুলো এই বস্তুগুলো সংকুচিত হবে কিনা বলুন বাবারা, বলুন সংকুচিত হবে কিনা? অবশ্যই সংকুচিত হবে। যদি সংকুচিত হয় তার সাথে যে আমাদের এই যে আরো যে উপাদানগুলো আছে, যেমন আমরা দেখে আসলাম এই যে দেখো এখানে যে ক্রোমোজোম দেখলাম, এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোম তখন কি হয়ে যাবে? সংকুচিত হয়ে যাবে। এই জন্য এখানে বলা আছে, দেখো বলা আছে জল বিয়োজনের মাধ্যমে সংকুচিত হবে। কে সংকুচিত হবে বলো? ক্রোমোজোম সংকুচিত হবে এবং খাটো এবং মোটা হবে। দেখো খাটো এবং মোটা হবে। বল বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। এরপর বলা আছে নিউক্লিয়াস সবচেয়ে বড় থাকবে। মানে এই যে যতগুলো ধাপ আমরা পড়বো সবগুলো ধাপে আমাদের নিউক্লিয়াসটা সবচেয়ে বড় থাকবে। নিউক্লিয়াস কে থাকবে? সবচেয়ে বড় থাকবে। এই যে দেখেন আমরা দেখতেছি এখানে এই যে নিউক্লিয়াসটা কিন্তু বড়, সবচেয়ে বড়, ঠিক আছে, নিউক্লিয়াস সবচেয়ে বড় থাকবে। আচ্ছা, এরপর দেখেন নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি ঘটবে। এটা আবার কি? এটা এই যে দেখেন এই যে চতুর্দিকে যেটা আছে এই যে এটাকে বলা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন। এই যে এটা এই যে যেটা আছে এটাকে কি বলা হচ্ছে? নিউক্লিয়ার মেমব্রেন। এটা কি হয়ে যাবে বলেন? এটা বিলুপ্তি হয়ে যাবে বা বিলুপ্তি ঘটা শুরু করবে। আর এই যে মাঝখানে যেটা আছে নিউক্লিয়াস, এটাও কি হবে? বিলুপ্তি ঘটা শুরু করবে। কোন ধাপে? প্রোফেজ ধাপে। কোন ধাপে? প্রোফেজ ধাপে। আচ্ছা, এরপরে বলা আছে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুটি সূত্রে বিভক্ত হবে। প্রতিটি সূত্রকে বলা হয় ক্রোমাটিড। আচ্ছা, লম্বালম্বি বলতে কি বলা আছে? প্রতিটি সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি, সেন্ট্রোমিয়ার ব্যতীত, সেন্ট্রোমিয়ার কিন্তু বিভাজিত হবে না। সেন্ট্রোমিয়ার ব্যতীত তারা লম্বালম্বি বিভাজিত হয়ে যাবে। কি হয়ে যাবে? লম্বালম্বি বিভাজিত হয়ে যাবে। এবার দেখো বলা আছে স্পিন্ডল তন্ত্র সৃষ্টির সূচনা। এখন কথা হচ্ছে স্পিন্ডল তন্ত্রটা আসলে কি? দেখো আমরা চিত্রতে দেখতে পারবো। এই যে দেখো এই যে যেগুলো সৃষ্টি হচ্ছে এই যে দেখো এগুলোকে বলা হচ্ছে স্পিন্ডল তন্তু। এগুলো কি বলা হচ্ছে? স্পিন্ডল তন্তু। এই যে এগুলো একটা স্পিন্ডল। এটা কোথায় থেকে সৃষ্টির সূচনা হবে? এটা কিন্তু প্রোফেজেই সৃষ্টির সূচনা হবে। সূচনা বলা থেকে কি হবে? প্রোফেজ। আচ্ছা, এখন আমাকে একটু বলেন তো আপনারা কি প্রোফেজ ক্লিয়ার বুঝতে পারছেন? এই বৈশিষ্ট্য কয়টা দেখলে কিন্তু এনাফ, এর বাইরে আর কিছু লাগবে না। আচ্ছা, এরপরে চলো আমরা চলে যাবো প্রোমেটাফেজে। প্রোমেটাফেজে দেখেন বৈশিষ্ট্যগুলো একবার আমরা দেখে নিব। প্রোমেটাফেজ এটা স্বল্পস্থায়ী। আমরা প্রোফেজ পরে আসছিলাম কেমন? দীর্ঘস্থায়ী। এরপর প্রোমেটাফেজে প্রাণী কোষের দুই মেরুতে অ্যাস্ট্রাদন্ত বিস্তৃত হবে। এখন প্রাণী দুই মেরু বলতে কোনটা? এই যে সাবধান, এটা হচ্ছে এই যে এই যে এই দুই পাশে হচ্ছে মেরু, এই যে এটা আর এটা, এটাকে বলা হয়
মেরু কি বলা হয়, এই দুইটাকে মেরু বলা হয়। আর মাঝের যে অঞ্চল এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল, মাঝেরটাকে বলা হয় বিষুবীয়। তাহলে এই দুই মেরু থেকে আমাদের অ্যাস্ট্রাকতন্ত্র বিস্তৃত হবে। এরপরে কর্মজমাল নৃত্য দেখা যাবে। এখন কথা হচ্ছে, দেখো তো এই যে চিত্র, এই চিত্রতে কর্মজমগুলো ছড়িয়ে ছিটে আসে না, এই যে কর্মজমগুলো ছড়িয়ে ছিটে আসে না। এখন এর পরবর্তী ধাপে লক্ষ্য করে দেখতে পারবা, দেখো ক্রোমোজোমগুলো সবগুলো কিন্তু বিষুবীয় অঞ্চলে চলে আসছে। দেখো সব বিষুবীয় অঞ্চলে আসছে কিনা, একদম সেম ভাবে আসছে বিষুবীয় অঞ্চলে। তাহলে বিষুবীয় মানে কি, মাঝে আসছে না? তাহলে এই মাঝে আসার জন্য ক্রোমোজোমগুলোকে নৃত্য করা লাগতেছে। মানে এই যে আমাদের মেটাফেজ যেটা আছে, এই মেটাফেজে ক্রোমোজোমগুলো যে মাঝে আসবে, তা মাঝে আসার আগে আমাদের কোন মানে কোষ বিভাজনটা আছে, পর্যায়টা আছে, প্রোমেটাফেজ। এই প্রোমেটাফেজের কাজ হচ্ছে ক্রোমোজোমগুলো নৃত্য করে মেটাফেজে মাঝখানে নিয়ে যাওয়া। বুঝতে পারছি? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এবার বলা আছে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটবে। এই যে দেখো এখানে বলা আছে সম্পূর্ণ বিলুপ্তি ঘটবে। যদি সম্পূর্ণ বিলুপ্তি বলা থাকে তাহলে কি হবে, প্রোমেটাফেজ। আর যদি শুধু বলে যে বিলুপ্তি ঘটবে তাহলে কোনটা হবে, প্রোফেজ। এবার বলা আছে ক্রোমোজোমের সেন্ট্রিওমার সংকুচিত তন্তু ট্রাকশন ফাইবার, অর্থাৎ ক্রোমোজোমের সাথে মানে ক্রোমোজোম যে সেন্ট্রিওমারের সাথে যুক্ত থাকবে সেটাকে বলা হয় ট্রাকশন ফাইবার। সেটা কেমন, আমরা চিত্রতে দেখবো, কোথায় চিত্রতে কি দেওয়া আছে, চিত্রতে দেওয়া না, যাই হোক। তারপরে ধরো এই যে এটা স্পিন্ডল যন্ত্রতে, এই স্পিন্ডল যন্ত্রের সাথে ক্রোমোজোম যুক্ত আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রাকশন ফাইবার। কি বলা হচ্ছে, ট্রাকশন ফাইবার। বুঝতে পারছেন? এখন দেখেন স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয়। ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল এই যে বলে দিলাম, মাঝের অঞ্চল এটাকে বলা হচ্ছে বিষুবীয়, আর দুই দুই প্রান্ত যেটা সেটাকে বলা হচ্ছে মেরু। আপনারা কি প্রোমেটাফেজ বুঝতে পারছেন? এখন আমরা নেক্সটে যাব। নেক্সট আছে আমাদের কি, মেটাফেজ। মেটাফেজের বৈশিষ্ট্যগুলো আমরা দেখবো। দেখো মেটাফেজের বৈশিষ্ট্য কি, প্রথমটা দেওয়া আছে ক্রোমাটিডগুলো সবচেয়ে বেশি খাটো মোটা এবং স্পষ্ট হয়। খাটো মোটা হওয়াকে কন্ডেশন বলা হয়। দেখো এই যে ক্রোমাটিড যে খাটো এবং মোটা হবে এটাকে বলা হয় কি, কন্ডেশন। এখন এখানে সুন্দর একটা কথা বলা আছে, দেখো সবচেয়ে খাটো এবং মোটা হবে। আর এর আগে আমরা কি পড়ে আসছি, দেখো তো এই যে আমরা প্রফেজে পড়ে আসছি, শুধুমাত্র দেখো শুধুমাত্র কি বলা আছে, খাটো এবং মোটা হবে। কি, ক্রোমোজোম খাটো এবং মোটা হবে। আর আমরা মেটাফেজে যাই কি পড়তেছি, সবচেয়ে খাটো এবং মোটা হবে। এটাই কিন্তু এমসিকিউ কনফিউশন দিবে, এমসিকিউ কনফিউশন দিবে কার সাথে, প্রফেজের সাথে। প্রফেসর কি বলা ছিল, প্রফেসর বলা ছিল শুধু খাটো মোটা হবে, আর এখানে বলা আছে সবচেয়ে খাটো মোটা হবে। এবার দেখো বলা আছে মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস কি, ক্রোমোজোমগুলো বিষুবীয় বা নিরক্ষীয় বা ইকুয়েটর অঞ্চলে অবস্থান করবে। বিষুবীয় কি, ওই যে বলে দিছি মাঝের অঞ্চলটাকে বলা হচ্ছে বিষুবীয় অঞ্চলে, যে মাঝের অঞ্চল। আচ্ছা এরপরে সুপার কয়েলিং প্রক্রিয়ায় ক্রোমোজোম খাটো এবং মোটা হয়। সুপার কয়েলিং যেটাকে বলা হয়, ক্রোমোজোমগুলো যখন খাটো হবে সেটা হবে সুপার কয়েলিং প্রক্রিয়া। কি প্রক্রিয়া, সুপার। এবার শেষ ভাগে প্রতিটি সেন্ট্রিওমার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুটি অপত্য সেন্ট্রিওমার সৃষ্টি করে। কিভাবে, সাপোজ ধরো আমাদের এই যে এটাই কি ছিল, এটাই ধরো ক্রোমোজোমস, এটা কি হবে, মাঝ বরাবর ভেঙে যাবে। কিভাবে দেখো আমি একটু দেখায় দিই। এটা এই যে সাপোজ, এটা তো প্রিন্ট চলে না, সরি দুঃখিত। দেখো এই যে মাঝ বরাবর এই যে ভেদ হয়ে যাবে, মাঝ বরাবর যখন ভেদ হয়ে যাবে তখন দুই পাশে দুইটা কি হয়ে যাবে, সেন্টিমিটার চলে যাবে। এই যে দেখো এইদিকে একটা যাবে, আর এই যে এইদিকে একটা চলে আসবে। এটাই বোঝাচ্ছে দিক কয়টা হয়ে যাবে, দুইটা হয়ে যাবে। এইটা একটা, এটা একটা। বলেন প্রোমেটাফেজ কি বুঝতে পারছেন, সরি মেটাফেজ কি বুঝতে পারছেন? দেখেন চিত্রতে দেখে। মেটাফেজ আমাদের এই যে সবগুলো ক্রোমোজোম কোথায় থাকবে, মাঝখানে অবস্থান করবে। এই মাঝখানে অঞ্চলটাকে বলা হয় কি অঞ্চল, বিষুবীয় অঞ্চল, যেটা আমরা পড়ে আসলাম। আচ্ছা এরপর চলেন, এরপর আমাদের প্রোমেটাফেজ মেটাফেজ যাওয়ার পর এরপর আছে আমাদের অ্যানাফেজ। এখন দেখেন অ্যানাফেজকে বলা হয় গতি পর্যায়। অ্যানাফেজকে কি বলা হয়, গতি পর্যায়। কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তীতে কমেন্টের অ্যান্সার জানিয়ে দিব। দেখ অপত্য ক্রোমোজোম, এখানে ক্রোমোজোম হবে, ক্রোমোসোম সমূহের মেরুমুখী চলন। এইটা কেমন, সাপোজ ধরো আমি এইখান থেকে যদি চিত্র দিয়ে করায় দেই, যদিও পরবর্তী চিত্র আমরা দেখতে পারবো। দেখো এই যে এইটা এই যে অবস্থানে থাকবে, এই অবস্থানে থাকবে। আবার এই মেরুটা এই যে এই অবস্থানে, এই অবস্থানে থাকবে। এই যে দেখো এখন কথা হচ্ছে কি বলা আছে, মেরুমুখী। মেরুমুখী মানে কি, এই যে এটা হচ্ছে মেরু, তাহলে ক্রোমোজোমগুলো কোন মুখী হবে, মেরুমুখী হবে। দেখো ক্রোমোজোমগুলো হবে মেরুমুখী।
অবস্থানে থাকবে, তখন ক্রোমোজোম ব্যবহার করে মেরুর দিকে গমন করবে। ক্রোমোজোমগুলো কি মুখে হচ্ছে তাহলে? মেরুমুখী হচ্ছে। আচ্ছা দেখো তো, এইখানে যে ক্রোমোজোমটা অঙ্কন করলাম, এই যে এই অবস্থানে, এই যে এইদিকে থাকলো, তাহলে দেখো তো এইখানে কি আমাদের মেরু আছে না? এই যে ধরো এটার সাথে একটা যুক্ত হলো, এটার সাথে, তাহলে এই যে এটা হচ্ছে মেরু না? তাহলে মস্তক কি মুখী? এই যে এটা দেখো, আবার দেখো এটা, এই যে এটা, তাহলে এইটা কি আমাদের, এটা কি মস্তক না? মস্তক। আর এগুলো বাহু না? তাহলে দেখো তো এই মস্তক যেটা আছে, এই যে এই মস্তক, এই মস্তক কি মুখী? মেরুমুখী না? এটা কি মেরু না? তাহলে বলা যায় না মস্তক মেরুমুখী? এই মস্তক কি মুখী? মস্তক মেরুমুখী। এবার বাহু যেটা আছে, দেখো তো বাহু দুইটা মুখোমুখি অবস্থানে আছে না? সব ধরো এই যে এইটা এই অবস্থানে, আবার দেখো এটা এই অবস্থানে, তাহলে বাহু দেখো তো, বাহু দুইটা অনুগামী বলা যায় না? এই যে বাহু দুইটা, এই বাহু আর এই যে বাহু, এই দুইটা কি অনুগামী? ঠিক আছে, অনুগামী। এখন দেখো বলা আছে সেন্ট্রোমিয়ারে অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলোর বিভিন্ন আকার দেখা যায়। তো সে আকার কি কি সেগুলো দেখা যাচ্ছে। দেখো, একটা হচ্ছে আমাদের ভি আকৃতির, একটা হচ্ছে এল আকৃতির, একটা হচ্ছে জে আকৃতির, আর একটা হচ্ছে আই আকৃতির। এখন এগুলোর নাম লাগবে আমাদের। ভি কে বলা হয় মেটাসেন্ট্রিক, ভি কে বলা হয় মেটাসেন্ট্রিক। এল কে বলা হয় সাবমেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক। জে কে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। আই কে বলা হয় টেলোসেন্ট্রিক, আই কে বলা হয় টেলোসেন্ট্রিক। এখন দেখো, এখান থেকে আমাদের এমসিকিউ আসবে, বলবে যে ধরো এইখানে এই যে ভিটা দেখতে কেমন, ভি আকৃতি কেমন, এই যে এটা হচ্ছে ভি আকৃতি, ঠিক আছে, ভি আকৃতির ভি। এবার দেখো এলটা দেখতে কেমন, এই যে এল হচ্ছে এক কিনারে থাকবে, এল এর এই যে এক কর্নারে থাকবে, এখান থেকে এলটা, এই যে দেখো এটা হচ্ছে এল, এটা কি এল। আচ্ছা এরপরে দেখো জে, এই যে জে হচ্ছে উপরের কর্নারে থাকবে প্রান্তের দিকে, এটা পেলাম আমরা জে, ঠিক আছে, এটা কি জে। এবার কি আছে আমাদের আই না? এই যে আই, ধরো এটা মস্তক, আই যে মস্তক। তাহলে বলো বুঝতে পারছো কি তোমরা? বিভিন্ন আকার আকৃতির যা হবে সেগুলোর নাম কি হবে? সব তো ক্লিয়ার, বুঝতে পারছি আমরা। আচ্ছা এবার বলা আছে মেরুর কাছাকাছি পৌঁছলে এই পর্যায়ের সমাপ্তি ঘটে। মানে কি বোঝাচ্ছে মেরুর কাছাকাছি পৌঁছলে বলতে? এই যে এটা মেরু, যখন এর কাছাকাছি এই কোষগুলো চলে যাবে, এই যে এই কোষগুলো যখন এর কাছে চলে আসবে তখন এই পর্যায়ের সমাপ্তি দেখা যাবে। কেন? কারণ এটার পরেই তো আমরা দেখতে পারবো যে কি আলাদা আলাদা দুইটা কোষ বা একটা জায়গার ভিতরে দুইটা কোষ পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে তখন কি বলবো? এটা কি শেষ দশা না? এই যে দেখো আলাদা আলাদা এইভাবে, এই যে আলাদা আলাদা থাকবে, তাহলে একটার ভিতরে দুইটা কোষ থাকবে। বুঝতে পারছেন? নেক্সট যাই আমরা। এই যে যেমন দেখেন এইগুলো, এই যে মস্তক, এই মস্তক কি মুখী? মেরুমুখী। এই যে মস্তক মেরুমুখী, সবকটা মস্তক মেরুমুখী। আর এই যে বাহু যেগুলো আছে, এই যে বাহু, এই যে বাহু, এই বাহুগুলোকে বলা হচ্ছে অনুগামী। কি গামী? অনুগামী। আচ্ছা সর্বশেষ আছে টেলোফেজ। টেলোফেজটা দেখে নিলে হয়ে যাবে। দেখো টেলোফেজ, টেলোফেজে বলা আছে জল যোজন হবে। তোমাদের একটা এমসিকিউ বারবার আসতে দেখা যায় যে কি নিচের কোনটি প্রোফেজের বিপরীত দশা? তাহলে প্রোফেজে আমরা কি পড়ে আসি? প্রোফেজে পড়ে আসে জল বিয়োজন হবে, জল কি হবে? বিয়োজন। আর আমরা এখানে কি পড়তেছি? জল যোজন পড়তেছি। আচ্ছা এরপর দেখো নিউক্লিয়ার এনভেলপ স্যাট ক্রোমোজোমের গৌণ গুঞ্জনে নিউক্লিয়াসের পুনরাবির্ভাব। মানে কি? এই যে দেখো আমাদের এটা কি কোষ, তাহলে এই কোষের ভিতরে আমাদের এই যে নিউক্লিয়াস, তারপরে যে ক্রোমাটিন তন্তু যেগুলো আছে, ক্রোমাটিন তন্তু যেগুলো আছে এগুলো আবার কি হবে? পুনরায় আবির্ভাব হবে। সেই কথাটা এখানে বলছে। এখন কথা হচ্ছে আপনারা বলবেন যে সুন্দরভাবে আমি আজকে যতটুকু পড়ালাম এতটুকু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। যদি বুঝতে পারেন কমেন্ট অবশ্যই জানাবেন। এরপরে নেক্সট আমাদের আরেকটা লেকচার নিলে আমাদের কোর্স বিভাজন শেষ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।